স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। একা রেখে যাওয়াটা ঠিক হবে? সে যদি আজ না ফেরে তবে মাহাথির ঠিক করলো সে বিভাকে রেখে একাই চলে যাবে। এত ঝামেলা ভালো লাগে না। মাহাথির বিভার কপালে হাত দিয়ে নাড়া দিতে লাগলো। একা রেখে যেতে মন সায় দিচ্ছে না, যদি কোনো সমস্যায় পড়ে। ডাক 3বার দেওয়া হয়ে গেল, বিভার নড়চড় নেই। মাহাথির এইবার বিরক্তিতে মুখ তেতো হয়ে গেল। রাগ হয়তো উঠল বিভার উপর, সে আগের তুলনায় জোরে নাড়া দিল। বিভা নিজের ঘুম ঘুম চোখ মেলে ধরল। ঘুম থেকে এইভাবে ডাক দেওয়া, সামনে মাহাথিরের ভ্রু কুচকানো দৃষ্টি, সব কেমন যেন এলোমেলো লাগলো। বিভা কিছু ধরতে পারল না, সাথে সাথেই মাহাথির এইবার হাত টেনে উঠালো বিভাকে। ভ্রু কুচকে বলল, নেশা করে ঘুমাও? এত ঘুম কেন চোখে? বিভার খুব খারাপ লাগলো, বিরক্ত হলো। এইভাবে ডেকে উঠানোর জন্য মাথা ব্যথাও শুরু হলো। মাহাথিরের ব্যস্ত দায়সারা কণ্ঠ, 10 মিনিট দিলাম, তৈরি হয়ে নাও, গ্রামে যাব। আর তৈরি না হতে পারলে রেখেই চলে যাব। বিভা তাকিয়ে রইল মাহাথিরের দিকে। এটা গ্রামে যাওয়ার সময়? মাঝ রাতে উঠিয়ে বলছে গ্রামে যাবে। বিভা তর্ক করল না, চুপচাপ নেমে গেল। নিজের ব্যাগ থেকে জামা কাপড় বের করতে লাগলো। ঘুমটা কেটে গেছে। জামা নিতে নিতে বুঝলো হয়তো কোনো সমস্যায় যাচ্ছে মাহাথির, এ কারণেই এত তোড়জোড়। এখানে ভালো জামা পরার কোনো মানে হয় না। বিভা সাধারণ কামিজ পরে মুখটা ধুয়ে কেবল হিজাব পেয়েছে, আর লক্ষ্য করলো এটা মোটেও মাঝরাত নয়, ভোর হয়ে গেছে। বাসে বসে আছে তারা, মাহাথির সিটে হেলান দিয়ে আছে। চোখ জোড়া হালকা লাল, চুল উস্কো খুস্কো, চেহারা ক্লান্তিতে ডুবে আছে। বিভা পাশের দিকে মাথা উঁচু করে নিজের স্বামীকে দেখতে লাগলো। বিভা কি বলবে তার কাঁধে মাথা রেখে ঘুমাতে? ঘুমাবে মাহাথির? এত ভালো সে? ভালোই তো তার স্বামী, এই যে জরুরি তলবে যে যাচ্ছে তাকেও সাথে করে নিয়ে যাচ্ছে, তাকে হাত ধরে রাস্তা পার করিয়েছে, হাত ধরে বাসে উঠিয়েছে। এইসব কম কি? ভালো না বাসুক, বাসবে, তাই বলে খারাপ তো নয়। বিভা লক্ষ্য করলো মাহাথিরের থেকে সে খাটো। মাহাথির তার ঘাড়ে মাথা রাখতে গেলে উল্টো তার ঘাড় আরো ব্যথা করবে ভেবেই বিভা কিছু বলল না, তাকিয়ে রইল সামনের দিকে। তার চোখ ঘুমে ভর্তি। সিটের সাথে মাথা হেলিয়ে দিল। কখন এসে চোখে ঘুম ধরা দিল বুঝলো না। ঝাঁকুনিতেই বিভার ঘুম ভেঙে গেল। ঝাঁকুনি না, হয়তো কেউ তার মাথায় মনে হলো ধাক্কা দিল। ঘাড়টাও ব্যথা করল। সামনে থেকে মাহাথিরের হাত সরে যেতেই বিভা তাকালো মাহাথিরের দিকে, যার অর্থ আপনি আমার মাথায় ধাক্কা দিয়েছেন। মাহাথির কিছু না বলে নিজের মতো চুপচাপ রইল। বিভার ক্লান্ত লাগছে। সে ভাবল মাহাথিরের কাঁধে মাথা রাখবে। নিজের ভাবনা সত্যিতে রূপ দিতেই মাথা ঠেকালো মাহাথিরের বাহুতে। সেকেন্ড পার হতেই মাথাটাকে 2 হাতে ধরে সোজা করানো হলো। এইবার হয়তো বিভা বুঝতে পারল ঘটনা। এতক্ষণ সে হয়তো ঘুমের ঘোরে মাহাথিরের কাঁধে মাথা রেখেছে, আর মাহাথির সরিয়ে দিয়েছে ঠিক যেমনটা এখন দিল। এমন কেন করলো? একটু তো কাঁধে মাথাটাই তো রাখতে চেয়েছে। স্বর্ণ গয়না জমির মালিকানা চেয়েছে নাকি? বিভা নিজের মন খারাপ নিয়ে এবার নিজেই সরে বসলো, তাকালো বাহিরের দিকে। বাহিরের দিকেই মাথা কাত করে রইল। গ্রামের গন্ধ আসছে। গতির সাথে গাছের চলাচল দেখতে দেখতে গ্রামের গন্ধ নিতে থাকলো বিভা। সিএনজি করে যাচ্ছে দুজন। বিভা দেখেছে এটা মানিকগঞ্জ। মানিকগঞ্জ নামটার সাথে বিভার ছোটবেলার কত স্মৃতি যে আছে তা বিভা গুণে শেষ করতে পারবে না। এখানে তার নানি বাড়ি, ছোটবেলায় বন্ধ দিত, আর বিভা বায়না করতো নানি বাড়িতে আসার জন্য। কালের পরিক্রমায় হারিয়ে গেছে তার নানি বাড়ি। নানা নানি নেই, এক মামা আছে, তাও খোঁজ খবর নেয় না তাদের ভাই বোনেদের। মানুষের জীবন থেকে বাদ পড়ে যাওয়া বোধহয় পৃথিবীর সবচেয়ে সহজ কাজ। মাহাথিরের পিছু পিছু হেঁটে চলেছে বিভা। বেশিক্ষণ হাঁটতে হলো না, কিছু দূর যেতেই পরপর কয়েকটা বাড়ি দেখল। সব বাড়ির থেকে নির্দিষ্ট দূরত্বে, তবে প্রথম দুটো বাড়ি প্রায় পাশাপাশি। বিভার ভাবনার মাঝে মাহাথির দুটো বাড়ির উঠানে গিয়ে দাঁড়িয়েছে। বিভাও এলো। নিচ থেকে সিমেন্ট দিয়ে বাড়ির মেঝের ভিত্তি করা, উপরে টিন। এখানের প্রায় সব বাড়িই এমন। কত বদলে গেছে। আগে এই গ্রামের সব বাড়ি হতো মাটির কিংবা শুধু টিনের। আচমকা চিৎকার ভাঙচুরের আওয়াজ আসতেই বিভা চমকে উঠল, তাকালো মাহাথিরের দিকে। মাহাথিরের মুখের গম্ভীরতা বিভার মনে ভয় ঢুকিয়ে দিল।
মাহাথির গটগট করে নিচু নিচু 4-5টা সিঁড়ি বেয়ে উপরে উঠে সিমেন্টের ফ্লোর পর্যন্ত এলো। এরপর ঘরে চলে গেল। বিভাও মাহাথিরের পিছু পিছু ঘরে গেল। ঘরে ঢুকেই দেখলো বাহিরটা সিমেন্টের বারান্দা হলেও ভেতরের ঘর মাটির। ভেতরটা বেশ পুরনো, তবে পরিষ্কার। বিভা লক্ষ্য করলো খাট বলতে ঘরে একটা চৌকি, সেখানেই বসে আছে পাঞ্জাবি পরিহিত এক বৃদ্ধ লোক। বয়স খুব বেশি না হলে কমও নয়। মাহাথির শান্ত কণ্ঠে ডাকলো, আব্বা। বিভা বুঝলো ইনি তার শ্বশুর। শ্বশুরকে সে আগে দেখেনি। তার শাশুড়ি যখন ঢাকায় গেল কেবল বলেছিল তার শ্বশুর নাকি কৃষি কাজ করে, আগে ব্যবসা করত, এখন কাজ রেখে আসতে পারেনি। কারোর শান্ত আপ্পা ডাক শুনে পিছনে ফিরলেন সিদ্দিক সাহেব। মাহাথিরকে দেখে কিছু বলতে গিয়েও কেঁদে দিলেন। মাহাথির বড় বড় পা ফেলে গেল বাবার কাছে। তখনই হাসিনা পানের গ্লাস নিয়ে ঢুকলো অপর দিকের দরজা দিয়ে। ঘরে ঢুকে মাহাথির বিভাকে দেখে তেমন প্রতিক্রিয়া দিলেন না, যেন জানতেন যে ওরা আসবে। ও বাপ মায়ের আদরের পোলা আইসা পড়ছে দেখছি। মাহাথির তাকালো ঘাড় ফিরিয়ে। তার ভাই মাহিমের স্ত্রী দাঁড়ানো। হাসিনা গিয়ে নিজের স্বামীকে ধরে পানি খাওয়ালো। কারোর মুখে কোনো কথা নেই। সিদ্দিক সাহেব কান্না ভেজা কণ্ঠে বলল, আমাকেও কি তোমার দানানের একটা করে জায়গাইব বাপ? মাহাথির তার বাবার পাশে বসলো, পিঠে হাত বুলিয়ে দিল। কি হয়েছে আমাকে খুলে বলেন। আর একটা ঘরের জায়গায় কথা আসবে কেন আব্বা? এই ঘর ঢাকার ঘর, যেখানে ইচ্ছা থাকবেন আপনি। সে কপাল কইরা আসি নাই বাবা গো। তোমার ভাই আমাদের রাখবে না, কইছে তাদেরকে ঘর বাড়ি জমি জমা লেখা না দিই তাহলে ঘর থেকে তারা দিবে। বলেই কেঁদে ফেললেন। ফ্যাঁস ফ্যাঁস শব্দের কান্না ঘর জুড়ে বইতে লাগলো। হাসিনা নিজের ঘুমটা ঠিক করে বসে রইলেন চুপচাপ। জমি লিখে দিবেন না কেন শুনি? মাহিম আপনার ছেলে না? তাহলে জমি 2টা, বাড়ি লিখে দিতে কোনো সমস্যা তো দেখি না। মাহাথির চেষ্টা করছে নিজের রাগ সামলাতে। যতই রাগী জেদি হোক, মাহিমকে সে অনেক স্নেহ করে, চাইছে না ভুলভাল কিছু বলতে। শান্ত কণ্ঠে বলল, এসব কথা ভালোভাবেও বলা যায়। তুমি মাহিম তো পালিয়ে যাচ্ছ না, তাহলে এসবে এত তাড়া কেন? আর আম্মা আব্বাকেই বা বাড়ি ছাড়ার কথা বলছে কেন? আমরা পালাইয়া যাচ্ছি না ঠিকই, কিন্তু জমি জমা বাড়ি তোমার নামে হস্তান্তর না হইতে কতক্ষণ? বাপের আদরের পোলা বলে কথা। মাহাথির উঠে গিয়ে মাহিমের সামনে দাঁড়ালো। আব্বা আম্মার কাছে আমরা দুজনেই সমান। কত সম্মান জানা আছে? সম্মান দেখেই তো তোমারে 4 লাখ টাকা দিয়ে চাকরি দিয়ে দিল, আর আমারে 2 লাখ দিতে পারতেছে না। কথাটা শেষ হওয়ার মুহূর্ত পার হলো না, হাসিনা ধমকে উঠলেন, আর একটাও মিথ্যা কথা বলবে না, আমি তোমারে জ্যান্ত কবর দিব। এতক্ষণ ধরে নীরব দর্শক বিভা হাসিনার এমন হুঙ্কারে চমকে গেল। দেখলো হাসিনা উঠে এলো। মাঝির আব্বারে 4 লাখ দিয়ে চাকরি দিলে তোমার পিছনেও 6 লাখ দিছি, চাকরি জুটাইতে পারো নাই, ভুলভাল দালাল রে দিয়ে ধরা খাইছো। এরপর ব্যবসা করার জন্য দিলাম 2 লাখ, তাও ব্যবসায় মন বসাইতে পারলা না। 8 লাখ টাকা শেষ কইরাও নিজের মাহাথিরের লগে তুলনা দাও। বেকার হইয়া শ্বশুরের কথা উঠো বসো, নিজের সম্মান বেচা লজ্জা করে না? কথাটা মাহিমের অহমে বেশ আঘাত হানলো, খেপে গেল। একটা এতিম রাস্তার ছেলের পিছনে 4 লক্ষ খরচ করছো, এটাই অনেক বেশি না আম্মা? নিজের ছেলে আর এতিম ছেলে এক? নিজের ছেলে পিছনে 8-15 খরচ করলেও লাভ আছে, রাস্তার পোলার পিছনে নাই। হঠাৎ মাহিমের এমন কথায় বিভার বুকটা যেন কেঁপে উঠল, চোখের পলকও কাঁপল। সে কি ভুল শুনল? ভাবনার মাঝেই চরের শব্দে বিভা দেখল মাহিম নামক পুরুষটি গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। কানে এলো হাসিনার চিৎকার। বুক থাপড়িয়ে থাপড়িয়ে বলল, মাহাথির আমার ছেলে, আমার ছেলে, আমার ছেলে। 3 বারের শেষের বাড়িটা যেন বেশ জোরেই ছিল। শেষে তার নিষ্প্রভ কণ্ঠ। মাহাথির আমার বড় ছেলে। এত কিছুর মাঝে মাহাথিরের ভাবাবেগ লক্ষ্য করা গেল না। তার শান্ত কণ্ঠ, জমি জমা 2 বাড়ির মালিকানা। আমি এসবের মধ্যে ভাগ বসাবো না, মাহিম। তোর এই সব তুই রাখ, তবুও মা বাবার সাথে ভালো ব্যবহার কর। কেন? বাপ মায়ের প্রতি ফিরছিস? নিজের বাসায় রাখার জায়গা নাই? মাহাথির বলার মতো কিছু খুঁজে পেল না।
তার নিজের আম্মা আব্বার দিকে তাকিয়ে কেবল বলল, ব্যাগ গোছান, নিয়ে যাব আমি আমার সাথে। হাসিনার বলার মতো কিছু নেই। সে ভালোই বুঝে গেছে বাড়ি তার ছাড়তে হবে। সে নিজের স্বামীর জন্য পাঞ্জাবি বের করলো, ব্যাগে যতটুকু কাপড় ঢুকানো যায় ঢুকিয়ে নিল। দুজনেই মাহাথিরের সামনে দাঁড়াতে মাহাথির হাসলো। যাওয়া যাক। সামনে 2 কদম বাড়াতে গিয়েও থেমে গেল, ফিরে এসে দাঁড়ালো মাহিমের সামনে। আব্বা আম্মাকে তোর সাথে থাকার জন্য বলছিলাম, কারণ তুই আমাদের অনেক আদরের মাহিম। আমি রাস্তার ছেলে হলেও তুই আব্বা আম্মার একমাত্র ছেলে। তোকে ছেড়ে তারা ভালো থাকবে না। আর এই জমি জমা বাড়ি কিছুই তোর নামে লিখে দেওয়া হবে না মাহিম। এগুলো আমার আব্বার অনেক শখের, তার নামেই থাকবে মৃত্যুর আগ পর্যন্ত। তাছাড়া এইসব তোর, আমি কখনো এসবে ভাগ বসাতে আসবো না। কিছুক্ষণ থামলো মাহাথির। এই পৃথিবীতে যে যেটার কদর করতে পারে তার ভাগ্যেই তাই জোটে না। বলেই স্থির হয়ে থাকা বিভার কবজি ধরে টেনে নিল নিজের কাছে। চারিদিকে তাকিয়ে ঘরটা দেখে নিল। একদম আগের ঘরই আছে, মাটির ঘর, শুধুমাত্র বারান্দায় ঢালাই করে সিমেন্ট দেওয়া হয়েছে। মাহাথির সামনে পা বাড়ায়। সেই যে ঘরে 21 বছর আগে তার আব্বা আমার মাঝে থেকে প্রবেশ করেছিল, সেই ঘর থেকেই সেই 21 বছর পরে নিজে মাঝে থেকে তার এক পাশে আব্বা আম্মা আর অন্য পাশে নিজের স্ত্রীর হাত ধরে বেরিয়ে গেল মাহাথির। দুপুর 3:30 সবেমাত্র বাসায় পৌঁছালো বিভা, মাহাথির ও তার আব্বা আম্মা। ঘরে ঢুকেই সোফায় বসে শরীর ছেড়ে দিল মাহাথির। বিভা বসে উঠে গেল, ফ্রিজ থেকে ঠান্ডা পানি এনে দিল তার শ্বশুর শাশুড়িকে। বিভা তাকালো মাহাথিরের দিকে। ধুলোতে চেহারা কালচে হয়ে গেছে, সাথে ক্লান্তিতে ঢেকে গেছে চেহারা। বিভা হাফ নিঃশ্বাস ছাড়ল। এই পৃথিবীর সবার জীবনে যেন এক একটা গল্প। পৃথিবীর প্রতিটি মানুষ এক একটি গল্প নিয়ে ঘোরে। কারোর গল্প পুরো পৃথিবী জানে, কারোর গল্প কেউ জানে না, কেউ না। আজ ভার্সিটিতে এসেছিল বিভা। আজ যাওয়ার পথে হামিমের রিপোর্ট চেক করিয়ে নিয়ে যাবে। সেদিন শ্রুতি শুধু হামিমকে ডক্টর দেখিয়েছিল, আজ রিপোর্ট দেবে, সাথে বিভা ডক্টরের সাথে কথাও বলে যাবে। মাঝে পেরিয়ে গেল একদিন। মাহাথির তার আব্বা আম্মা কারোর সাথেই তেমন কথা হয়নি। বিভা নিজেও তেমন কিছু জিজ্ঞেস করেনি বা বলেনি। নিজের কাছেই সব যেমন কেন যেন ওলট পালট লাগছে। তার জীবন তো বিধ্বস্তই। এখন কিনা জানছে তার স্বামীর জীবন তার চেয়েও বিধ্বস্ত। শ্রুতি, আমি অফিসে যাওয়ার পর আপনি প্রতিদিন কোথায় যান? পার্থিবের করা প্রশ্নে ঘাড় ফিরিয়ে তাকালো শ্রুতি। দেখলো পার্থিব ঘরে ঢুকে এক হাত দিয়ে দরজা আটকে দিল। শ্রুতি কিছু বলল না। পার্থিব এগিয়ে গেল। আমি কিছু জিজ্ঞেস করেছি। কাজে যাই পার্থিব, আর কোথায় যাব? এমনভাবে প্রশ্ন করছেন শুনে মনে হচ্ছে ডাকাতি করতে যাই আমি। কি কাজ সেটাই জানতে চাই। আছে কোনো কাজ, সরুন। বলেই পা বাড়ালে যেতে দিল না পার্থিব, হাত ধরে আটকে ফেলল। আমি আমার প্রশ্নের উত্তর না পেলে আপনাকে ছাড়বো না। শ্রুতি এবার বেশ রেগে গেল আর বিরক্ত হলো। পেয়েছেটা কি লোকটা? দাঁত চেপে বলল, চাকরি খুঁজতে যাই। হ্যাপি? চাকরি কেন খুঁজবেন আপনি? পার্থিব এমন কথা আশা করেনি। খুঁজবো না কেন? অবশ্যই খুঁজবো। নিজের ভরণ পোষণ করতে হবে না? আমার ভাইয়ের অপারেশন করতে হবে না? 2 বছর ভার্সিটি ড্রপ দিলাম, ভর্তি হব না আমি? আরে আমি আছি কি করতে? আর আমি নিজেই তো আপনাকে পড়াশোনা করতে বলেছি, বলি নাই? আপনাকে আগেও বলেছি, এখনো বলছি, আমার ওপর ভরসা রাখুন। আপনি টাকা দেবেন? শ্রুতি কৌতূহলী গলার প্রশ্ন করল। পার্থিব উত্তর দিল না, কেবল শান্ত চোখে তাকিয়ে রইল। শ্রুতি নিজে নিজেই বলল, গুড, প্রথমে টাকা দেন খোটা, নাইস কম্বিনেশন। পার্থিব এগিয়ে গেল এক পা, শ্রুতির মুখোমুখি দাঁড়ালো। ভরাট কণ্ঠে বলল, হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্টস ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। এত অবিশ্বাস ভালো নয় শ্রুতি, সবাই এক নয়। নিজের বাবার ভালোবাসা থেকে প্রতারণা পেয়ে স্বামীর ভালোবাসা আঙুল তুলছেন। কারো ভালোবাসায় আঙুল তুলছি না আমি চাকরি করব, ব্যাস, শেষ কথা। আপা বিজনেস করছে, সে একা কেন করবে? আমিও করব। আমি আপনার টাকা নেব না পার্থিব, আপনার দয়া আমার চাই না। দয়া দয়া দয়া, এই কি পেয়েছেনটা কি শব্দটার মধ্যে? আপনার কি মনে হয় আমি দয়া দেখাই? নিজের স্ত্রীকে দয়া দেখাবো কোন দুঃখে আমি, বলুন? শ্রুতি, দয়া আর সম্মান দুইটা শব্দ আলাদা, আকাশ পাতাল তফাৎ। দুটাকে এক করবেন না, ভুলেও না। আমি আপনাকে রেসপেক্ট করি, সম্মান করি, নিজের অসম্মান করবেন না প্লিজ।
নিজের কণ্ঠে রাগ মিশিয়ে কথাগুলো বলল পার্থিব। পার্থিবের কথায় শ্রুতি একটু পিছিয়ে গেল। পার্থিব চিৎকার করেনি, শুধু রাগের সাথে কথাগুলো স্বাভাবিক স্বরে বলেছে, সাথে চোখে মুখে রাগের রেশ তো আছেই। এতেই ভয় পেয়ে গেল শ্রুতি। এর আগে পার্থিবের এমন কণ্ঠ শোনেনি সে, সবসময় মিষ্টি সরল কণ্ঠে কথা বলেছে, তাই এখন এর সামান্য উচ্চ স্বরের কথাই শ্রুতির কাছে বিশাল কিছু মনে হলো। চোখ নামিয়ে নিল সে। পার্থিব ঘুরে গেল অন্যদিকে। শ্রুতি স্পষ্ট দেখতে পেল পার্থিবের মুষ্টিবদ্ধ হাত। অন্যদিকে ঘুরে পার্থিব জোরে জোরে শ্বাস নিল, নিজেকে শান্ত করে ফিরল শ্রুতির দিকে। আলতো হাতে দুগাল ধরল। আমাকে রাগাবেন না শ্রুতি, আপনার উপর রাখতে চাই না। আমার রাগ আপনি সহ্য করতে পারবেন না। সামান্য ধমকে পিছিয়ে গেলেন, আর যদি রাগই করি তাহলে আরও কষ্ট পাবেন। আমি আমার বউকে কষ্ট দিতে চাচ্ছি না, কারণ আমি জানি সে যতই ওপরে ওপরে নিজেকে শক্ত দেখাক না কেন, সে একদমই শক্ত কোনো ব্যক্তিত্ব নয়। শ্রুতি তাকালো পার্থিবের দিকে। পার্থিব সরলভাবে হাসল। শ্রুতি মনে মনে বেজায় রেগে গেল, পার্থিবের কথাকে নেতিবাচকভাবে গ্রহণ করলো। এই গুণটা তার বাবা আমিন শিকদার প্রদত্ত। কারোর কথা সহজে সে মানে না, মানতে পারে না। রাগ হয়, জেদ হয়, নিজেকে ছোট মনে হয়। ভিতরের জেদ ছিটকে বেরিয়ে আসতে চাইল। দুই হাত দিয়ে ধাক্কা দিল পার্থিবের বুকে। আমার ব্যাপারে নাক গলানো বন্ধ করুন পার্থিব, আমি ভয় পাই না আপনাকে। আর শুনেন, না তো আমি আপনার সাহায্য চাই, আর না তো আপনাকে চাই, আর না আপনার সংসার। আপনার সংসার আমি করব না, খুব তাড়াতাড়ি চলে যাব। জেদের বশে কথাগুলো বলে চলে গেল শ্রুতি। পার্থিব স্থির তাকিয়ে রইল মেঝের দিকে। তার গাধা বউয়ের ব্যবস্থা এইবার করতেই হবে। হাসিনা বিভার ঘরের দরজায় দাঁড়ালো, অনেক স্নেহ মিশিয়ে ডাকলেন, কাজ করো আম্মা। বিভা তাকালো, এমন ডাক আশা করেনি। সুন্দর হেসে বলল, না আম্মা, ভেতরে আসুন। হাসিনা ঢুকলেন, দেখলেন বিভার হাতে চিরুনি। হাসি মুখে হাত থেকে চিরুনি নিজের হাতে নিল। চলো একটু গল্প করি, ওই ঘরে আসো। বিভা সায় দিল, গেল নিজের শাশুড়ির ঘরে। শ্বশুর ঘুমাচ্ছেন, জ্বর ঠান্ডায় কাহিল হয়ে পড়েছেন লোকটা। মাহাথির কোথায় যে গেছে কে জানে। শাশুড়ি খাটে বসে বিভাকে চোখের ইশারা দিল। চোখের ইশারায় বিভা নিচে বসে গেল। বিভার চুলগুলো ধরে ধরে দেখতে লাগলো হাসিনা। কিছু সময় পরে চুলে চিরুনি দিল, সাথে প্রশ্ন করলো, আমার মনে আছে তোমার? ছোটবেলা তোমারে দেখছিলাম। না, নেই। আমি তোমার মায়ের দুঃসম্পর্কে চাচাতো বোন লাগি, শরিক ছিলাম তোমার মায়ের। বিয়ের আগে কত খেলছি দুইজন, বিয়ের পরেও বাপের বাড়ি আসলে দেখা হইতো। আর আমার তো গ্রামেই বিয়া হইল। তোমারে ছোটবেলায় কোলেও নিছি। ছোটবেলায় অনেক চঞ্চল ছিলা, এখন তো একদম নদীর মতো শান্ত হইছো। বলেই সামান্য শব্দ তুলে হাসলো হাসিনা। এরপর কিছু সময় পার হলো নিঃশব্দে। হাসিনা শ্বাস ছাড়লেন, গল্প বলার মতো খুব আগ্রহ নিয়ে বলতে লাগলেন, তখন আমার সংসারের 4 বছর চলে কেবল। ভালো সময় কাটতেছিল সবার। সমস্যার মধ্যে সমস্যা ছিল, আমার কোলে বাচ্চা ছিল না, তাই শাশুড়ি উঠতে বসতে কথা শোনাইতো। পাড়া প্রতিবেশী তো আছেই, সিদ্দিকের বউ বন্ধা, আরও কত কি যে বলতো, সব শুনতাম আর সন্তানের দোয়া করতাম। কোনো কবিরাজি ঝাড়ফুঁক বাদ রাখি নাই। এমন করতে করতে যখন 5 বছরে গিয়ে পড়লাম, তখন সিদ্ধান্ত নিলাম এতিমখানা থেকে বাচ্চা আনমু। তোমার শ্বশুরও রাজি। আল্লাহ আমারে ভাগ্য কইরা স্বামী দিছিল। কতজনের যে তারে বুঝাইছে দ্বিতীয় বিয়ার কথা, সে করে নাই। এই পর্যায়ে এসে শ্বাস নিলেন হাসিনা। হতাশা, দুঃখ, যন্ত্রণাগুলো যেন বেরিয়ে গেল। বিভার চুল ভাগ করলো, হয়তো বেনি পাকাবে। সাথে শুরু করলো নিজের জীবনের গল্পের পরবর্তী অংশ। দুইজন মিলে একদিন টাঙ্গাইল শহরে গেলাম। আশপাশ বলতে ওই জায়গাটা কাছে মনে হইল। এতিমখানার সামনে দাঁড়াইয়া আবারও থম ধইরা ভাবলাম যে আসলেই যা করতাছি তা ঠিক কিনা। তোমার শ্বশুর আমার হাত ধইরা সাহস দিল। আমিও ভরসা পাইয়া পা বাড়াইলাম তোমার শ্বশুরের সাথে। ওইখানেই আবার তোমার শ্বশুরের চেনা পরিচিত ভাই ছিল, তার সাথে কথা হইল। সে এক বাচ্চার দিকে দেখায় বলল, ওই বাচ্চারে নেন ভাবি, ছোট, কিছু বুঝবো না।
আপনাদের আদবে বড় হবে, কখনো জানবেও না আপনারা ওর আসল বাপ মা না। আমি তার কথা শুনলাম, কিন্তু তাকাইলাম না বাচ্চাটার দিকে। আমি তখন তাকায় আছি দূরে এতিমখানার পুকুর পাড়ে বসা একটা বাচ্চার দিকে। 7-8 বছর বয়স। বাচ্চাটার মুখ কি শান্ত, মায়া মায়া ভাব। আমি জিজ্ঞেস করলাম ওই বাচ্চারে নিতে পারবো কিনা। ভাই বলল পারবো। আমি গেলাম বাচ্চাটার কাছে। বাচ্চাটা মুখ তুলে তাকাইলো। শান্ত বাচ্চার চোখে ভাসা ভাসা পানি দেখা নিজেরে ঠিক রাখতে পারলাম না। ঠিক করলাম ওরেই দত্তক আনবো। সিদ্দিকও রাগ করলো না। দুজনে মিলে যা কাগজপত্রের কাজ ছিল সব করলাম। এরপর বাচ্চাটারে আমাদের সাথে কইরা নিয়ে আসলাম। সবচেয়ে আশ্চর্যজনক কথা, বাচ্চাটা তখন পর্যন্ত একটা কথাও বলে নাই। হয়ে গেলাম আমি মাহাথিরের মা। বাচ্চাটার কাগজপত্র নাম ছিল মাহাথির। আমি ভালো নাম দিলাম মাহাব। তাও মুখ দিয়া মাহাথিরই বাইর হয়। থামলেন শাহিনা। কিছু সময় পর আবার বলতে লাগলেন, বাচ্চাটারে নিয়ে বাসায় আসার পর ঝামেলার উপর ঝামেলা হইল। বাচ্চাটা কেবল দেখলো সবার ঝগড়া। একদম কথা বলতো না জানো। কথা বলল 3-4 দিন পর। তাও কি বলল, আপনারা আমার কি লাগেন? ওরে বললাম বাবা মা লাগি। শুনে কিছুই বলল না। থম ধরে জায়গায় জায়গায় বইসা রইল। হাজার বুঝাইলাম, কাজ হইল না। এমন কইরাই একেবারে 6 মাস কাটলো। 6 মাস 14 দিন পর প্রথম ডাকলো আব্বা আম্মা বইলা। কি যে খুশি হয়েছি সেদিন। তোমার শ্বশুর তো মসজিদে যাইতে মাথিরে নিয়ে আর সবাইরে ডাইকা ডাইকা বলতো আমার ছেলে আমার ছেলে। সে যে এত খুশি হবে বুঝি নাই। তার 2 মাস পরেই আসলো আরেক খুশির খবর। মাহিম আসলো পেটে। আমি 6 মাসের অন্তঃসত্ত্বা। এই খবরে শাশুড়িকে অনেক খুশি হইল। সে মাথিরের প্রথমে না মানলেও মাহিমের খবর শুই না মানল। আমার খালি সংসার ভরা সংসার হয়ে ধরা দিল। বেনি পাকানো শেষ, তবুও মাথায় হাত বুলাতে থাকলেন হাসিনা। বিভা ঘুরল। হাসিনা মেঝের দিকে তাকিয়ে রইল। শান্ত কণ্ঠে বলল, মাহাতির মুখে প্রকাশ করে কম, সে প্রকাশ করে তাও আমি বুঝি যে আমাদের কত ভালোবাসে, কত কাহিনী যে আছে ওর। বড় হয়ে ও ছোটবেলার অভ্যাস গেল না, এখনো আগের মতো চুপচাপ। হাসিনা কথা চালাতে পারছে না, কষ্ট হচ্ছে, তবুও বলল, মাহাতির আমার পেটে না হইলেও ও আমার ছেলে বিভা। ওর 21 বছর পালছি আমি। তুমি আমাদের ভুল বুঝো না মা। ভুল কেন বুঝবো? তোমার স্বামী এতিম বইলা তোমার খারাপ লাগতে পারে। ও এতিম না, ও আমার ছেলে। ও খুব ভালো, শুধু বিয়ে করতে চাইতো না। মাহিম ভালোবাসা 21 বছরেই বিয়ে করলো। ওর বিয়ার খবর নাই, সম্পর্কে বিশ্বাস করতে পারে না, তাই বন্ধু বান্ধবও নাই। একজন আছে কেবল, আনাস। ওর দুনিয়া খুব ছোট, ভালোবাসার মানুষ কম। বিয়াতে জোর করে রাজি করাইছি আমি, শেষে নিজেই সম্মতি দিছে। ও একটু রাগ দেখাইলো, ভালো বিশ্বাস করো, একটু মানায়ে চলো, আর অনেক ভালোবাসবো। দেখবা ও তোমার 1000 গুণ বেশি ভালোবাসবো। ভালোবাসবা না মা? বিভা মাথা নাড়ালো। হাসিনা উত্তর পেয়ে হাসলেন। বিভার মাথায় হাত বুলালেন। মাহাথির এতিম, অনাথ। এটা জানার পর বিভার মনে মাহাথির সম্পর্কে নতুন কোনো ধারণা তৈরি হয়নি, কিংবা সে নতুন কিছু ভাবেওনি। শুধু তার সব কিছু এলোমেলো লেগেছে। হয়তো এমন কিছু আশা করেনি সে। বিভা কেবল ভাবল তার শৈশব সুন্দর ছিল, কিন্তু এর পরের জীবনটা না। অন্যদিকে মাহাথিরের শৈশব সুন্দর ছিল না। বাদবাকি জীবন কেমন কাটিয়েছে তা বিভা জানে না, কেবল জানে সে মাহাথিরকে ভালোবাসবে, অনেক ভালোবাসবে। ভালোবেসে তার বর্তমান ভবিষ্যৎ সুন্দর করে দেবে, একদম অন্ধকার রাতে তার আলোর মতো সুন্দর। ভাইয়ের রুমে বসেছিল শ্রুতি। শাশুড়ির ডাকে নিচে নেমে এলো। নেমে আসতেই দেখতে পেল সবাই আছে। শ্রুতি তার শাশুড়ির কাছে যেতেই তিনি বললেন, স্মৃতি, দেখো তোমার শ্বশুর কি এনেছে তোমার জন্যে। শ্রুতি তাকালো, দেখলো একটা বড় বোলের মধ্যে 3 থেকে 4টা কাঁঠাল, সামনেই তার শ্বশুর বসা। শ্রুতি অবাক হলো, চোখে প্রশ্ন নিয়ে তাকালো তানহা বেগমের দিকে।
তানহা বলল, তুমি কালকে বললে না যে তোমার ফলের মধ্যে কাঁঠাল প্রিয়, সেটা শুনেই তোমার শ্বশুর কাল সন্ধ্যায় গ্রামে গেল, গাছে যত কাঁঠাল ছিল নিয়ে এলো। ঢাকায় কাঁঠালের তো মজা নাই, তাই কাল রাতেই গেল, এক রাত থেকে আজ নিয়ে এলো। আস্তে আস্তেই সন্ধে, আরও আনবে, বুঝেছে? আরও আনবে, বুঝলে? এখন তো কাঁঠাল ছোট ছোট, তাই বড় হোক আরও আনবে। হিয়া এসে উৎসাহের সাথে শ্রুতির হাত ধরল, বলল। শ্রুতি হাসলো, মন থেকে হাসলো আসাদ সাহেবের দিকে তাকিয়ে। আসাদ সাহেব গম্ভীর গলায় বলল, তোমার কথাই বলবে নাকি কাঁঠাল ভেঙে দিবে ওকে? তানহা রুমা বেগম কাজে লেগে পড়লেন। শ্রুতি পার্থিবের দিকে তাকালো, পার্থিব শান্ত ভঙ্গিতে উপরে চলে গেল। শ্রুতি তাকালে পার্থিব হাসে, এখন হাসলো না, হাসতে কি ভুলে গেছে? শ্রুতি বাইরের দিকে তাকিয়ে রইল। তার কি পার্থিবকে গিয়ে জিজ্ঞাসা করা উচিত যে আপনি আমার দিকে তাকিয়ে হাসলেন না কেন? না, জিজ্ঞাসা করা উচিত নয়। তার আচরণের পরে এইসব জিজ্ঞেস করতে যাওয়ার ইচ্ছা আনাও অন্যায়। বিভা রুমে ঢুকলো। রাত 11:20 বাজে। প্রতি রাতে মাহাথির চা খায়, চা ছাড়া তার চলে না। বিহির প্রথম প্রথম নিজে বানিয়ে খেত, এরপর একদিন বিভা দেখতেই বিভা বানিয়ে দেয়। বিভা নিজের হাতের কাপের দিকে তাকালো। চাটা সে খুব যত্ন নিয়ে বানিয়েছে, শুধু আজ নয়, প্রতিদিনই বানায়। বিভা চা নিয়ে মাহাথিরের সামনে ধরলো। মাহাথির বাইরের দিকে তাকিয়েই কাপ ধরলো। বিভাও বাইরের দিকে দেখতে লাগলো। চায়ে চুমুক দিয়ে মাহাথিরের প্রশ্ন, তার ভাগ্যেই তা জোটে না। প্রশ্ন করেই ভ্রু কুচকে তাকালো নির্লিপ্ত ভঙ্গিতে। বিভা বুঝলো হাসিনা যে তাকে এইসব বলেছে তা মাহাথির শুনেছে। বিভা স্বাভাবিক কণ্ঠে বলল, ভালো লাগলো, তবে জেনেও তেমন কিছু হলো না। আগে আপনি আমার যা ছিলেন, এখনো তাই আছেন। কিছু মনে পড়ল বিভার। মাহাথিরের দিকে তাকিয়ে উৎকণ্ঠিত হয়ে বলল, বিকেলেও আপনার মাথা ব্যথা ছিল, মাইগ্রেনের ওষুধ খেয়েছেন? নয়তো রাতেও ব্যথা করবে। ওষুধ নিয়ে আসি এখানে। বিভার দিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে হাসলো। আমার এত যত্ন কেন করো? ভালোবাসার যত্ন করতে হয় মাহাথির। আমাকে ভালোবাসো? বিভা উত্তর দিল না। এই প্রশ্নের উত্তর সে সরাসরি দিতে পারে না। মাহাথির আকাশে তাকিয়ে বলল, তুমি আমাকে ভালোবাসো না বিভা। ইনফ্যাক্ট কেউ কাউকে এই পৃথিবীতে ভালোবাসে না, সবাই স্বার্থপর। তুমি, আমি, সবাই। কিছুক্ষণ থেমে ফের শুরু করলো, সবারটা অবশ্য জানি না, তবে তোমার মাঝে যে ভালোবাসা নেই এটা সত্যি। ভালোবাসতে সম্পর্কের প্রয়োজন হয়, যেমন ধরো বাবা মায়ের সাথে সন্তানের রক্তের সম্পর্ক। তাই বলা যায় একটা টান থেকে ভালোবাসা হয়েই যায়। কিন্তু তোমার সাথে আমার কিসের সম্পর্ক? তুমি বলছো তুমি আমাকে ভালোবাসো, কেন ভালোবাসো? কেন যত্ন করো বলো? আমাদের মাঝে তো কোনো রক্তের সম্পর্ক নেই। হ্যাঁ আছে, শারীরিক সম্পর্ক। আমি কি ধরে নেব তুমি এই কারণেই আমাকে ভালোবাসো? কে হই আমি তোমার? বিভা চোখ তুলে তাকালো মাহাথিরের দিকে। তার কণ্ঠে কি বিদ্রুপ ছিল? এই পর্যায়ে এসে বিভার মনে হলো মাহাথিরকে সে ভালো না বাসলেও পারত। ভালোবাসা বলে কয়ে আসে না, হয়ে যায়। কিভাবে হয়, কি দেখে হয়, বিভা তা জানে না। যদি বিভা জানতো তবে মাহাথিরকে ভালোবাসার মতো কাজ সে করতো না। ভীষণ কষ্ট হচ্ছে, বুক ভার হয়ে আসছে। বিভাকে ভালো না বাসুক, বিভার ভালোবাসাকে কেমন করে অসম্মান করে সে। আজ এখানে দাঁড়িয়ে মাহাথির নামক পুরুষটাকে ভীষণ দূরের মনে হলো। অচেনা অজানা এক পাষাণ লোক, যার কাছে বিভার কষ্ট ভালোবাসা কিছুই পৌঁছায় না। কিছু সময় মাহাথিরের চোখে চোখ রেখে নিজের চোখে ভাসা অশ্রু নিয়ে বিভা বলল, আপনি আমার অনেক কাছের পর মানুষ। মাহাথির গম্ভীর চোখে দেখল বিভার চোখ থেকে পড়ে যাওয়া এক বড় অশ্রুকণাকে। বিভা কাপ হাতে নিয়ে মাহাথিরের দিকে তাকিয়ে মলিন হাসল। এরপর চলে গেল ঘরে। মাহাথির বিভার চোখের অশ্রু দেখল, তার চলে যাওয়া দেখল, কেবল অনুভব করতে পারল না বিভার কণ্ঠের যন্ত্রণা। যদি পারত তবে হয়তো তার বুক কেঁপে উঠত। মাহাথির আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করে নিজেই নিজেকে প্রশ্ন ছুড়ল, অনেক কাছের পর মানুষ। পেরিয়ে গেছে 6 দিন। এই 6 দিনে না তো শ্রুতি পার্থিবের দেখা পেয়েছে আর না কথা বলেছে। সবার থেকে জানতে পেরেছে কাজের জন্য চট্টগ্রাম গেছে। শুনে শ্রুতির মনটা খারাপ হয়েছে কিনা
শ্রুতি নিজেই বোঝেনি সে কি নিজের অবচেতন মনে আশা করেছিল যে পার্থিব তাকে বলে যাবে। না, সে এমন কিছুই আশা করেনি, করতে চায় না। তাদের সম্পর্ক কি স্বাভাবিক যে পার্থিব তাকে ঢোল পিটিয়ে বলে যাবে? শ্রুতির ভীষণ মন খারাপ হচ্ছে। বর্তমানে সে সকালের নাস্তা করছে, সবাই বসেছে টেবিলে, তবুও মনে হলো তার আশেপাশে কেউ বসেনি। এতদিন যাবৎ তার পাশে জলজ্যান্ত একটা মানুষ বসত, আর আজ নেই সে। কোনো মানে হয় এসবের? স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই।